সেই মুগ্ধের ভাই এমন একটি কথা বলেছেন, আমরা আহতরা আসলে খুবই মর্মাহত হয়েছি। যে কথাটি বলেছেন সেটি হলো, সে যখন ওই আন্দোলন, ওখানে যারা টাকা 1 লাখ পায়নি তারা ওখানে গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে যারা মেডিকেলে রয়েছে তারা প্রকৃত আহত। ভাই আপনারা একটু খেয়াল করবেন, মেডিকেলে থেকে যদি কাউকে আক্রমণ করতে পারে, দৌড়ে ঝাঁপে কাউকে মারতে পারে, এবং আপনি প্রকৃত অর্থে আহত যদি একটা মেডিকেলে 50 জন থাকে, সেখানে দেখেন পরিপূর্ণ সুস্থতার ভিতরে আছে প্রায় 30 জন 40 জন 10 জন। আমি আমিনুল ইসলাম ইমন, আমি 20 জুলাই মালিবাগ রেলগেটে আমাকে 3টি হাইস পুলিশ এবং ডিবি পোশাকে এসে সরাসরি ঠেকিয়ে আমাকে গুলি করে। আমার প্রথম গুলিটি পিছনে লেগে সামনে থেকে বেরিয়ে যায়, আরেকটি গুলি রানের নিচ থেকে লেগে আমার এক সাইড থেকে লেগে আরেক সাইড থেকে বেরিয়ে যায়। আমার শরীরে কয়েক হাজার স্প্রিন্টের গুলি। আপনি জানেন আজকে গত 6 মাস, এই 6 মাসে আমি একজন আহত যোদ্ধা। আজকে আমাদের শহীদ পরিবার ছিল। আমার মতো যারা ভুক্তভোগী রয়েছেন সারা বাংলাদেশে এরকম রয়েছে। আজকে 16-17 বছর যে ফ্যাসিস্ট সরকার, তাদেরকে তাড়ানোর আমাদের যে অগ্রণী ভূমিকা, সামনের সারিতে থেকেছি বিদায় আমরা গুলি খেয়েছি। আজকে এই রাষ্ট্র আমাদের জন্য, এই রাষ্ট্রের যারা কর্মকর্তা রয়েছেন, যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, তারা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিছু স্বার্থান্বেষী মহল আমাদেরকে দূরে রেখে তাদের কিছু সুযোগ সুবিধার জন্য প্রকৃত আহত যোদ্ধাদের কেন জানি মনে হচ্ছে আজকে এতদিন পরে এসে ডাইভার্ট করা হচ্ছে, তাদেরকে দূরে রাখা হচ্ছে। এই বিষয়টি যখন আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আহত এবং শহীদ পরিবার যারা বঞ্চিত, তাদের মুখপাত্র হয়ে আজকে আমরা প্রেস ক্লাবে একটি মানববন্ধনের আয়োজন করেছি, যেটা আপনারা দেখেছেন। আমরা অলরেডি সেই মানববন্ধন সফলভাবে করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। এই বিষয়টি আপনাদের যদি সহযোগিতা না থাকতো, আপনারা নিশ্চয়ই এই বাংলাদেশের যারা রক্ত দিয়েছেন, এই বাংলাদেশের রাষ্ট্রের জন্য যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের মিডিয়া কভারেজের জন্য আপনাদের আজকের এই ভূমিকা। একজন আহত যোদ্ধা হিসেবে শহীদ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমার রক্তিম ভালোবাসা, শুভেচ্ছা। আমরা আজকে গত 6 মাস ওভার হয়ে যাওয়ার পরেও যখন আমাদেরকে এই রাষ্ট্রের প্রধান আমাদের দ্বারা হয়েছে, আজকে আমরা প্রেস ক্লাবের সামনে এসে আমাদের দাবির বিষয়ে কথা বলতে হবে, এরকম একটি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমরা মনে করেছিলাম তাদের চিন্তা চেতনার ভিতরে প্রথমেই থাকবে শহীদ এবং আহতদের প্রাধান্য। আমরা যখন দেখেছি যে আহত যোদ্ধাদের এবং শহীদ পরিবারদের ডাইভার্ট করে বিভিন্নভাবে কৌশলগতভাবে তারা কথা বলে যাচ্ছেন একের পর এক, তখন আমরা মর্মাহত হয়েছি। আমরা তখনই আহত যোদ্ধা, সামনের সারির এবং শহীদ পরিবারদের নিয়ে সংবাদ সম্মেলন করেছি। আপনারা দেখেছেন গত 2 দিন আগে আমার কিছু সামনের সারির কিছু যোদ্ধা ভাইয়েরা বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের অফিসে গিয়েছিল, সেখানে তারা হামলার শিকার হয়েছেন। কি বিষয়গুলো ছিল তারা আপনারা মিডিয়ার সামনে বলেছে। আমরা সেখান থেকে ভুয়া একটি স্লোগান শুনতে পেরেছি। আমরা খুবই মর্মাহত হয়েছি। যারা ভুয়া স্লোগানগুলো দিয়েছিলেন, আপনারা যদি তাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনার কোথায় একটা ক্ষত আছে একটু দেখান তো, যারা ভুয়া স্লোগান দিয়েছিল, আপনারা স্পষ্টভাবে সত্য যদি লেখেন, সত্য যদি বলেন, আপনারা তাদেরকে প্রশ্ন করেন, আমি বলছি তাদের প্রত্যেককে যে ভাই আপনারা যে ভুয়া স্লোগান দিচ্ছেন, এটার মেসেজটা কি? আপনারা তো সরকারের প্রতিনিধি হয়ে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আপনারা ভুয়া কাকে বলছেন? এবং যাদের ভুয়া বলছেন, তাহলে আপনারা তো প্রকৃত আহত, তাহলে আপনাদের আহতর চিহ্নগুলো আমাদেরকে একটু স্পষ্ট করেন। তাহলে আমরা মনে করব যে যারা আপনাদের কাছে বিচারের দাবিতে এসেছে তারা ভুয়া, আপনারা আসল। আপনারা দেখবেন লক্ষ্য করে, এই শহীদ জুলাই ফাউন্ডেশন হয়েছে আমাদের আহত এবং শহীদ পরিবারদের একটা বেসরকারি সংস্থা, আমাদেরকে সাময়িক সুবিধা দেওয়ার জন্য। আজকে গত 6 মাস হয়ে যাওয়ার পরেও আপনারা দেখবেন গতকালকে আমার আহত যোদ্ধা ভাইয়েরা তারা খোঁড়াতে এসে এবং প্রত্যেকটি পায়ে হাতে বিভিন্ন প্রবলেম নিয়ে শহীদ জুলাই নিচে সন্ধ্যার দিকে এসে তারা প্রতিবাদ করেছে। তারা এখনো 1 লাখ টাকা পায়নি। আমরা লক্ষ্য করে দেখেছি, এরই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরে আমাদের স্নিগ্ধ ভাই, আমাদের শহীদ, আমাদের হৃদয়ের একটি গভীরতম স্থানের যার স্থান মুগ্ধ, যাকে নিয়ে আমরা এখনো একটা স্লোগান ধরি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।